আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাইটিভি সংবাদ। আর শুরুতেই উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আচরণ হতাশাজনক, নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী। দেশের ৮০% মানুষকে টিকার আওতায় আনা হবে। মে মাসের পর করোনায় সর্বনিম্ন শনাক্ত মৃত্যু, বিমানবন্দরে শনিবার থেকে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 18-র নিচে শিশুর বয়স, ভাবনার সময় এসেছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী। কিশোর গ্যাং নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে বললেন আইজিপি। ই ভ্যালির রাসেলের রিমান্ড নামঞ্জুর, জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ। ই অরেঞ্জের গ্রাহকদের পুলিশের লাঠিপেটা, আহত 10 জন। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে জানাতে চাই পুরো খবর। আর শুরুতেই থাকছে প্রধানমন্ত্রী সফর প্রসঙ্গ। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা বাংলাদেশকে হতবাক করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে উচ্চ পর্যায়ের এক আলোচনায় তিনি এসব কথা বলেন। এদিকে হোয়াইট হাউসে কোভিড-19 সংক্রান্ত এক সামিটে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, 2022 সালের অগস্টের মধ্যে জনসংখ্যার 80%কে টিকার আওতায় আনা হবে। আরও তথ্য সাইদুর রহমান আবিরের। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বুধবার রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের আলোচনায় কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতি জরুরি ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন জোরদার করার দাবি জানান তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা বাংলাদেশকে হতবাক করেছে বলেও এ সময় মন্তব্য করেন শেখ হাসিনা। My government has maintained bilateral engagements with Myanmar. At the regional front, we have tried to take on board the major powers, including China and India. We have all along tried to have more active involvement of the ASEAN. We have kept the issue on the table by UN resolution engaging important countries and UN agencies. Sadly, our efforts for the hapless uprooted Myanmar nationals returning home to Myanmar has not generated any tangible outcome yet. Till today, not a single one of them could go back to their homeland. They are Myanmar nationals, and hence they must go back to their homeland, Myanmar, in safety and dignity. We must all, especially the international community, do everything possible to make this happen. এছাড়াও হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-19 সামিট, এন্ডিং দ্য প্যান্ডেমিক অ্যান্ড বিল্ডিং ব্যাক বেটার হেলথ সিকিউরিটি শীর্ষক অনুষ্ঠানে আগে ধারণকৃত বক্তব্যে বলেন, বাংলাদেশের 3.5 কোটিরও বেশি মানুষকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী কোভিড-19 ভ্যাকসিনকে বিশ্বব্যাপী জনসাধারণের পণ্য হিসেবে ঘোষণা করার আহ্বান জানান। We have administered more than 35.4 million shots of vaccine. We are planning to vaccinate 20 million people per month until 80% of our population is vaccinated by August 2022. For effective global vaccination, COVID-19 vaccines need to be declared as global public good. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভার্চুয়ালি এই শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বক্তব্য রাখেন। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। এবার করোনা বিমানবন্দরের ল্যাব স্থাপন প্রসঙ্গ। দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্তের সংখ্যা ও শনাক্তের হার সবই কমেছে। গত 24 ঘন্টায় 24,820টি নমুনা পরীক্ষা করে 1,144 জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার
4.61%। পরপর 3 দিন করোনা রোগী শনাক্তের হার 5%-এর নিচে। আর শনাক্ত রোগীর সংখ্যা 29 মের পর সর্বনিম্ন। সেদিন শনাক্ত হয় 1043 জন। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছে 24 জন, যা 27 মের পর সর্বনিম্ন। সেদিন মারা যায় 22 জন। মৃত্যু কমার পাশাপাশি দেশের 3টি বিভাগে গত 24 ঘন্টায় করোনায় কেউ মারা যায়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন শনাক্তদের নিয়ে দেশে করোনা রোগী বেড়ে হলো 15,48,320 জন। আর নতুন 24 জনকে নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 27,337 জন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুদিনের মধ্যে শেষ হবে RT-PCR ল্যাব বসানোর কাজ। আগামী শনিবার থেকে বিদেশগামী যাত্রীরা বিমানবন্দরে করোনা পরীক্ষা করে যেতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিমানবন্দরে ল্যাব বসানোর কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি জানান, 6টি কোম্পানির ল্যাবে প্রতিদিন 3 থেকে 3,500 নমুনা পরীক্ষা করা হবে। রিপোর্ট SM আরিফের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার RT-PCR ল্যাব বসানোর কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, শনিবার থেকেই করোনা পরীক্ষা শুরু হবে বিমানবন্দরের স্থায়ী ল্যাবে। একটি কোম্পানি এখান থেকে উইথড্র করেছে, আর 6টি কোম্পানি এখন এখানে কাজ শুরু করেছে। এই মেশিনগুলো আগামী 2 দিনের মধ্যে বসানো হয়ে যাবে এবং পরশুদিন থেকে আশা করি যে কাজ শুরু করতে পারবে। এখানে মোট 12টি মেশিন বসতে পারবে এবং সেই 12টি মেশিনে টেস্ট হবে আনুমানিক, আমি যা জানতে পারলাম তাতে 3 থেকে 3,500 টেস্ট 24 ঘন্টায় করা সম্ভব হবে। শিক্ষার্থীদের মাঝে করোনা সংক্রমণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। আমি এই বিষয়টি অবশ্যই দেখব যে সংক্রামিত হয়েছে কিনা, হলে পরে কি ব্যবস্থা নিয়েছে, কারণ আমাদের একটি প্রোটোকল কিন্তু দেওয়া আছে। কোথায় যদি সংক্রামিত হয় তাহলে পরে কি ব্যবস্থা নিতে হবে, সেই ব্যবস্থাগুলো লিখিত আকারে দেওয়া আছে। সেই অনুযায়ী ওনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই স্কুল কর্তৃপক্ষকে। এর আগে স্থানীয় একটি হোটেলে জাতীয় পুষ্টি পরিষদের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, 5-6 দিনের মধ্যে আবারও ব্যাপক পরিসরে টিকাদান কার্যক্রম শুরু হবে। আগামী 5-6 দিনের মধ্যেই আমরা একটা বড় আকারের ভ্যাকসিন দেওয়ার আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি। সেখানে প্রায় 1 কোটিরও অধিক লোকরা আমরা কয়েকদিনের মধ্যে ভ্যাকসিন আমরা দিয়ে দিব। SM আরিফ, মাই টিভি, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ, 18 বছরের নিচে সবাইকে শিশু হিসেবে আখ্যায়িত করার বিষয়টি নিয়ে বর্তমানে চিন্তাভাবনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ বলেছেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ কঠিন হয়ে যাচ্ছে। দুপুরে রাজধানী মগবাজার বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্সে সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করব দমন শিরোনামে কিশোর অপরাধ বিরোধী সামাজিক প্রচারণা কার্যক্রম ও র্যাব নির্মিত ডিভিসি উদ্বোধন অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। প্রতিবেদন রাকিব হাসানের। সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করব দমন, এই স্লোগান নিয়ে সচেতনতামূলক টিভিসি নির্মাণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রাজধানীর মধুবাগ বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্স অডিটোরিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিশোর অপরাধীদের গ্রেফতার করা হলেও আইনি জটিলতার কারণে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে অনুষ্ঠানে জানান পুলিশের মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালক। আইনগতভাবে আমরা যেটা ফিল করি মাঠে গিয়ে, যে 18 বছরের কম বয়স্ক যারা আইন অনুযায়ী তারা শিশু, এবং এই শিশুদেরকে ধরলে প্রথমেই তাদেরকে আমাদের দিতে হবে প্রবেশন অফিসারের কাছে। সাথে সাথেই একজন প্রবেশন অফিসারকে হাতের কাছে পাওয়া বেশ জটিল এবং কঠিন বিষয়। বর্তমান দেশে আইন চেঞ্জ করার ফলে যেটা হয়েছে, যে 18 বছরের যিনি মূলত পূর্ণ যুবকের পর্যায়ে পৌঁছে যান, তাকেও কিন্তু এখন শিশু হিসেবে কনসিডার করা হয়। এবং এই কারণে এই কিশোর গ্যাংদের বিরুদ্ধে এখন একেবারে যেভাবে ইতিপূর্বে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি সেভাবে করা সম্ভব হচ্ছে না।
কিশোর গ্যাংয়ের ক্ষতিকারক দিক এবং সামাজিক অবক্ষয়ের কিছু চিত্র তুলে ধরেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। শাসনের নামে অত্যাচার করা যেমন ঠিক না, কিন্তু সন্তানকে খোঁজ খবর রাখা হবে না, এইটাও তো ঠিক না। এবং স্কুলের শিক্ষকদের কাছেও যে বিষয়টি রয়েছে যে শারীরিক নির্যাতন বন্ধ, কিন্তু আপনি মনোজগতের পরিবর্তন ঘটানোর জন্য কাউন্সেলিং করা তো বন্ধ নয়। সেখানে কিন্তু আমরা শিশু কিশোরদের মনোজগতে প্রবেশ করতে হবে। আন্তর্জাতিক একটি আইনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় সমন্বয় করে শিশুর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে জানিয়ে বিষয়টি পুনর্বিবেচনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের আজকে মনে হয় এই 18 বছর সময়সীমাটা আমাদের চিন্তা করার বিষয় আসছে মনে হয়। যদিও আমরা আন্তর্জাতিক একটা আইনের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ, আমরা সেই জায়গাটিতে করণীয় কি সেটা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা চিন্তা করবেন। আমাদের সেই জায়গাটিতে আমি আলোকপাত করতে চাচ্ছি যে 18 বছর বয়সে কিন্তু এরা ইউনিভার্সিটি ছাত্র হয়ে যায় যারা নাকি রেগুলার পড়াশোনা করে। এ সময় কিশোর অপরাধ দমনে সবাইকে আরও সচেতন হওয়ারও আহ্বান জানান আসাদুজ্জামান খান কামাল। আমাদের যদি সমাজের শাসন সুপ্রতিষ্ঠিত না করতে পারি, আপনাদের এই সহযোগিতা যদি না থাকে, তাহলে আমরা আইন শৃঙ্খলা যতই করি না কেন হারিয়ে যাব। সেই জন্যই সময় থাকতে আপনার ছেলে মেয়েকে আমরা আহ্বান করব, আপনারা উপযুক্ত শিক্ষাটা দেন, তাদেরকে কথা বলুন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ধানমন্ডি থানায় করা নতুন মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভেলের সিইও মোহাম্মদ রাসেলের রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক শুনানি শেষে আদেশ দেন। এদিন ধানমন্ডি থানার প্রতারণার মামলায় একদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তবে ধানমন্ডি থানায় প্রতারণার আরেক মামলায় তাকে আবার 5 দিনের রিমান্ডে চায় পুলিশ। আর রাসেলের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে 3 দিনের মধ্যে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। এদিকে বিনিয়োগ করা টাকা ফেরতের দাবিতে বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যাবার সময় পুলিশের বাধার মুখে পড়েন ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের গ্রাহকরা। পরে গ্রাহকরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাব থেকে মৎস্য ভবন গেলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হয় অন্তত 10 জন। পুলিশ জানায়, গ্রাহকরা সকালে প্রেস ক্লাব, হাইকোর্ট এবং আশেপাশের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। তাদের সরে যেতে বললে পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়াকে বেআইনিভাবে সাজা দিয়ে বন্দি করে নয়, বরং সাজা স্থগিত করে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 2টি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার 17 বছরের সাজা হলেও মানবিক কারণে ওনাকে মুক্তি দিয়েছেন শেখ হাসিনা। আলাদা অনুষ্ঠানে তার এসব কথা বলেন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। খালেদা জিয়ার সাজা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যেরও জবাব দেন ওবায়দুল কাদের। যখন এগিয়ে যায়, বিএনপির নেতৃত্বে প্রতিক্রিয়াশীল একটি মহল দেশের অগ্রযাত্রার গতিকে থামিয়ে দিতে চায় অস্থিতিশীল করে তুলতে, আন্দোলনের নামে জনগণের সম্পদ বিনষ্ট করতে। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, সরকার নাকি মানুষের আশা আকাঙ্ক্ষাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। আসলে তারাই মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো মূল্য দেয়নি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ও স্বাস্থ্য প্রকল্পের নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনকালে খালেদা জিয়ার সাজা স্থগিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার চিত্র তুলে ধরেন আইনমন্ত্রী। উনি চিকিৎসা হয়েছে, উনি সুস্থ হয়েছে, উনি বাড়ি ফিরে গেছে, এখনো বলে বিদেশ যাইতে। আমরা যদি বাংলাদেশে থেকে মানুষকে সুস্থ করতে পারি,
তাহলে পরে বিদেশ যাওয়ার কি কোনো দরকার আছে আপনারা বলেন একটু। আগামী নির্বাচন নিয়েও কথা বলেন আনিসুল হক। রাকিব হাসান, মাই টিভি। তৃণমূল নেতাদের সাথে মতবিনিময়ের শেষ দিনে বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের নেতাদের সাথে সভা করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। সরকারের পতন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের পরামর্শ দেন তৃণমূলের নেতারা। দল পুনর্গঠন করে চলতি বছরই রাজপথে নামার কথা বলেন তারা। রিপোর্ট মাহবুব সৈকতের। প্রথম ধাপে কেন্দ্রীয় কমিটির সাথে মতবিনিময়ের পরে দ্বিতীয় ধাপে তৃণমূল নেতাদের সাথে 3 দিনের সভা শেষ করল বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শেষ দিনের মতবিনিময়ে অংশ নেন বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের নেতারা। আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ, জাতীয় নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তি আন্দোলন সহ নানান বিষয়ে মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা। বিএনপির উপরে দীর্ঘদিন যাবৎ স্টিম রোলার চালিয়ে যাচ্ছে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে। আমাদের সকলের একটি আবেদন, এই স্বৈর শাসনের অবসান এবং গণতন্ত্র পুনরুদ্ধার করা। গণতন্ত্র, সুশাসন এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের প্রথম চ্যালেঞ্জ, এবং আমরা চাই যে একটি কার্যকর আন্দোলনের মাধ্যমে একটি নির্দলীয় সরকার, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করে নেব। দাবি আদায়ে রাজপথে আন্দোলনের বিকল্প নেই বলেও মনে করেন তৃণমূল নেতারা। ইনশাল্লাহ এবারে চূড়ান্ত লক্ষ্যে আমরা পুষতে পারব। পদ্ধতি তো কেন্দ্র নির্ধারণ করবেন। আপনার সরকারের পতন ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে অসম্ভব। আন্দোলনটা চাচ্ছি, সাংগঠনিকভাবে আমরা অত্যন্ত প্রস্তুত। সারা বাংলাদেশে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলছে। তবে আন্দোলনের আগে ঘর গোছানোর পরামর্শ দেন তারা। আমরা ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা এগুলোর পুনর্গঠন হচ্ছে। দল অল্প দিনের ভিতরে সংগঠিত হয়ে যাবে এবং আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নাই। সারা বাংলাদেশে সমস্ত কমিটিগুলো পুনর্গঠন করেছে যে আমরা নভেম্বর, ডিসেম্বর এরকম সময় থেকে আন্দোলনে আমরা যেতে পারবো। সভা শুরুর আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে দলীয় নেতাকর্মীরা অবস্থান করতে পারেনি কার্যালয়ের বাইরে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। দেশে বিরাজনীতিকরণ শুরু হওয়ায় রাজনৈতিক দলগুলো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রাজধানী বনানীতে জাতীয় পার্টি কার্যালয়ে এক প্রতিনিধি সভায় তিনি মন্তব্য করেন। জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচন ছাড়া দেশে সুষ্ঠু রাজনীতি ফিরিয়ে আনা সম্ভব নয়। বিরাজনীতিকরণে বিএনপি নির্বাচন থেকে সরে থাকছে আর ভোটের প্রতি মানুষের অনীহা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন জিএম কাদের। রাজনৈতিক দলগুলি আস্তে আস্তে সমর্থক হারাচ্ছে, সংগঠন হারাচ্ছে, আস্তে আস্তে কমতে কমতে তারা একটা বিলীন হওয়ার পথে দাঁড়িয়ে গেছে। এবং যেভাবে বিরাজনীতিকরণ হচ্ছে, এটা দেশ এবং জাতির জন্য কখনোই মঙ্গলজনক হতে পারে না। এবং আমরা দাবি করব এই ধরনের আইন করে তত্ত্বাবধায়ক সরকারের জায়গায় নির্বাচন কমিশন গঠন করা হোক, সেই ধরনের মানুষকে দিয়েই যা আইনের মাধ্যমে করা হোক, যেরকমভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। যেসব পত্রিকা ডিক্লারেশন নিয়ে প্রকাশিত হচ্ছে না সেগুলোকে ব্রিফকেস বন্দি পত্রিকা বলে অভিহিত করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, এরকম 210টি পত্রিকা বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যেই সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, অনেকে ডিক্লারেশন নিয়ে পত্রিকা বের করেন না, তাদের জন্য মূলধারার গণমাধ্যমগুলো বিপদে পড়ছে। এই কারণে আমরা এইসব পত্রিকা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি সাংবাদিকদের সাথে সরকারের যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং একযোগে আমরা কাজ করতে পারছি বিধায় দেশকেও আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে কোথাও কোনো ব্যত্যয় হলে সেটি যেমন প্রচার করতে হবে, একই সাথে যখন সাফল্য আসবে সেটিও ফলাও করে প্রচার করতে হবে। বিপুল পরিমাণ গুলি, অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান
কে এম হাফিজ আক্তার জানান, আটক জলিল মোল্লা, রিয়াজ ও দীপু ডাকাত চক্রের সদস্য। ডাকাতির টাকায় জমি কিনে তারা বিপুল সম্পত্তির মালিক হয়। রাজধানীর মৌচাক ও সিদ্ধিরগঞ্জে ডাকাতির ঘটনা ঘটে, যার সঙ্গে তারা জড়িত। তারা মূলত শনিবার ডাকাতির কাজে বের হতো বলেও জানান ডিবি প্রধান হাফিজ আক্তার। আমরা একটি ডাকাত দলকে গ্রেপ্তার করেছি, যে ডাকাত দলটি গত 28/8/2021 তারিখে মতিঝিলের নিহন মানি এক্সচেঞ্জ তাদের 60 লক্ষ টাকা নিয়ে যখন তারা গাড়ি যুগে রওনা হয়েছিল, মৌচাক ফ্লাইওভারের নিচে উপরে গাড়িটিকে গতিরোধ করে 3টি মোটরসাইকেল, সেখানে 2 রাউন্ড গুলি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে গাড়ির গ্লাস ভেঙে 60 লক্ষ টাকা নিয়ে 6 জন ডাকাত দল সদস্য চলে যায়। যেহেতু 3 জন ডাকাত গ্রেপ্তার হয়েছে, আরও ডাকাতে আমরা গ্রেপ্তার প্রচেষ্টায় আছি। এদিকে সিলেটের উসমানীনগর উপজেলার শেরপুরে এটিএম বুথ লুটের ঘটনার মূল পরিকল্পনাকারী শামীম আহমেদ ও শাফি উদ্দিন জাহিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুবাইয়ে তারা দীর্ঘদিন একসাথে থাকার সুবাদে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। দেশে ফিরে তারা চুরি, ডাকাতি সব বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জেনে বিদায় নিচ্ছি। মেহেদী হাসান খান, আল্লাহ হাফেজ।